এলএনজি টার্মিনাল বিপর্যয়ে গ্যাস সংকট থাকবে আরও 2 সপ্তাহ, বাড়তে পারে লোডশেডিং। দেশের 64 জেলাকে রেল সেবার আওতায় আনতে সরকারের পরিকল্পনা। 30 জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ। মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের। 27 জুলাই শুরু হচ্ছে 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন। সাগরে সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে সারা দেশে গ্যাস সংকট আরও অন্তত 2 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। টার্মিনালটি মেরামতে দেশি বিদেশি প্রকৌশলীরা কাজ করলেও কবে পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় অনেক পরিবার বৈদ্যুতিক চুলা বা লাকড়ির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় আগামী দিনগুলোতে লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালটি আংশিক চালু করতে কয়েকদিন লাগতে পারে, তবে পূর্ণ সক্ষমতার গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের ভোগান্তি অব্যাহত থাকতে পারে। দেশের সব জেলাকে জাতীয় রেল নেটওয়ার্কের আওতায় আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। বর্তমানে 48টি জেলা রেল সেবার সঙ্গে যুক্ত থাকলেও এখনও 16টি জেলায় রেলপথ পৌঁছায়নি। প্রথম ধাপে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরকে রেল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জেলার সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক সমীক্ষার কাজ চলছে। পরে পর্যায়ক্রমে বাকি 6টি জেলাকেও রেল সেবার আওতায় আনা হবে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রেল লাইন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় কোচ ইঞ্জিনের ব্যবস্থা করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় রেল সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। তবে প্রকল্প বাস্তবায়ন, অর্থায়ন ও ভূমি অধিগ্রহণের কারণে নতুন রেলপথ চালুর নির্দিষ্ট সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 30 জুলাই প্রকাশ হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র। প্রায় 18,57,000 শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন। শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, 27 থেকে 28 জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত তারিখ নির্ধারণ করলে ফল প্রকাশ করা হবে। চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, ফল প্রস্তুতের কাজ শেষ হলেই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়েরও আশা, চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে ফল তুলে দেওয়া সম্ভব হবে। গোপালগঞ্জে এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে বিচারক কর্তৃক আহত করার অভিযোগের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে যশোর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত বিচারক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং আদালত প্রাঙ্গণে পেশাগত মর্যাদা ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। কর্মসূচিতে বক্তব্য দেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম পান্নু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে মেট্রো স্টেশন সহ দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানিয়েছে দলটি। এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রো স্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। এ ধরনের দেশবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকতে হবে। জনগণের জানমাল রক্ষা করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। তাই মেট্রো স্টেশন সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান তিনি। বিবৃতিতে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যে কোনো উস্কানি ও নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। এর আগে গত শুক্রবার রাত 8টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় একটি বিস্ফোরিত হয়, আরেকটি ছিল অবিস্ফোরিত। পরে খবর পেয়ে রাত 8টা 4 মিনিটে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ছুটে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। মতিঝিল স্টেশনের নিচে থাকা একটি ছাতার মধ্যে মিটমিট করে বাতি জ্বলছিল। বিষয়টি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর বোম ডিসপোজাল টিমকে খবর দিলে তারা এসে বোমাটি নিষ্ক্রিয় করেন। আগামী 27 জুলাই থেকে শুরু হচ্ছে 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই নিবন্ধন কার্যক্রম চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। হজে যেতে আগ্রহীদের এই সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই 3.5 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে 30,000 টাকা দিয়ে প্রাক নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রাথমিক নিবন্ধনের পর চলতি বছরের 10 ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, মডেল মসজিদ ও হজ অফিসে নিবন্ধনের সুযোগ থাকবে। নিবন্ধনের সময় হজ প্যাকেজ, প্রশিক্ষণ ও টিকা কেন্দ্র নির্বাচন করতে হবে। এছাড়াও 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট থাকতে হবে। ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, 15 বছরের কম বয়সী, গুরুতর অসুস্থ, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা হজে যেতে পারবেন না। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এটি আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে আগামী 5 দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের 120 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।